বিশ্রাম কেমন হলো? দুদিন বিশ্বকাপের খেলা ছিল না, বিরতি। তবে এখন কিন্তু সময় এসে কড়া নাড়ছে। একেবারে শেষ কটি ম্যাচই বাকি এবং আজকে রাতেই প্রথম সেমিফাইনাল মুখোমুখি হচ্ছে মাইটি ফ্রান্স ভার্সেস রেজিলিয়েন্ট স্পেন। এবং এই দুটো দলের সেমিফাইনাল তো আছেই, এর পরে রাত পোহালে আবার পরদিন মাঠে নামবে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, যেটাকে সেমিফাইনালটা ম্যাচের চেয়ে যুদ্ধ বলাই শ্রেয়। কেমন হলো ওভারঅল বিশ্বকাপ, কেমন যাচ্ছে, সব কিছু নিয়ে কথা হবে আজকের ফিফা আওয়ারে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল তিতুমির এবং আজকে আমাদের সঙ্গে আছেন যথারীতি দুজন গেস্ট। জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া, স্বাগত জানাচ্ছি। আপনার দল কোনটা আগে বলেন তো আমাকে বিশ্বকাপে? ফার্স্ট দল যেটা পছন্দ করি সেটা অলরেডি চলে গেছে, মানে বাকি একটা দল ছাড়া বাকি 47টা দল এখন আপনার। আই ক্যান গেস, কথা বলবো এটা নিয়ে, দাঁড়ান আসতেছি। এছাড়া আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান মামুন। মামুন ভাই, আপনি কেমন আছেন? আপনার দল কি আছে নাকি? না, আমার দলও আপনার দলও দুর্ভাগ্যজনকভাবে এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। খুবই এবং আমি এখানে আসার আগে রহমত ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, ওনার দল এবং আমার যে পছন্দের দল, দু দলই এক। বলেন না, নাম বলেন, নাম বললে কি চাকরি থাকবে না? আমরা অবশ্যই ব্রাজিল, অবশ্যই ব্রাজিল, রাইট। এবং আমি ব্রাজিলে যখন গিয়েছি, যে মারাকানা স্টেডিয়ামে আমার দেখার সুযোগ হয়েছে। ও ওকে। তো তখন আমি খুব কততে, 2014তে নাকি? না, আমি 2025 নভেম্বরে আমি ব্রাজিলে গিয়েছিলাম জলবায়ু সম্মেলন কভার করার জন্য। তখন আমি সাও পাওলো, রিও ডি জেনেরো এবং ঘুরে আসছিলাম, তখন আমি মারাকানায় যাওয়ার সুযোগ হয়েছে। তার মানে ব্রাজিলের ফুটবল মানে কালচার একেবারে কাছ থেকে দেখা আর কি। ওকে, গ্রেট। আমরা সেই অভিজ্ঞতাও শুনবো। রহমত ভাই, আপনি কি এবার ব্রাজিলকে নিয়ে খুব আশাবাদী ছিলেন আসলে? অনেস্টলি না। ফার্স্ট ম্যাচ থেকে যদি শুরু করি, ভেবেছিলাম যে এটা ফার্স্ট ম্যাচ, ওয়ার্ল্ড কাপের স্টার্টিংয়ে সব টিমে একটু ভালনারেবল থাকে, গোছাইতে একটু সময় লাগে, হয়তোবা যত সময় যাবে ব্রাজিল টিম আরও গুছিয়ে উঠবে এবং ভালো পারফর্ম করবে। বাট গ্রুপ স্টেজ পার হওয়ার পর থেকেও আমার মনে হচ্ছিল যে স্টার্টিংটা ছিল সেটার বেশি চেঞ্জেস আসে নাই অন্যান্য টিমের ক্ষেত্রে যেটা আসছে, যে অন্যান্য টিম যেরকম উন্নতি করছে প্রত্যেকটা ম্যাচে, ব্রাজিল টিম আসলে ওরকম উন্নতি করতে পারে না এবং এক্সপেক্টও ছিল না আসলে ফাইনালে যাবে বা সেমিফাইনালে যাবে। এটা হার্ড পথ ছিল আসলে ব্রাজিলের জন্য। অলরাইট, সো আজকে আমাদের বিগ ম্যাচ স্পেন ভার্সেস ফ্রান্স, এবং এই দুটো দলের খেলার ধরন দুই রকম বলা যায়। ফ্রান্স ডিরেক্ট ফুটবল, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, এছাড়া ওদের ফুটবলে আর কোনো মনে হয় না ফিলোসফি আছে। অন্যদিকে স্পেন মিডফিল্ড দখল করে বল পজিশন রেখে বিল্ড আপ প্লে করতে পছন্দ করে। কেমন সেমিফাইনাল হতে যাচ্ছে আপনার দৃষ্টিতে? আমার যদি বলতে হয়, এটা ফাইনালের আগে আরেকটা ফাইনাল দেখতে পারে আমাদের যত ফ্যান আছে, শুধু বাংলাদেশি ফ্যান্স না, ওয়ার্ল্ড ওয়াইড যত ফ্যান্স আছে সবাই একটা ফাইনাল দেখতে পারবে ফাইনালের আগে। এবং দুইটা টিম দুই ধরনের ফুটবল খেলে থাকে সাধারণত। তো আমার মনে হয় আসলে ফ্রান্সের অ্যাটাকিং সাইড এবং স্পেনের ডিফেন্ডিং সাইড, দুইটা আসলে হার্ড একটা ব্যাটেল যাবে এবং যারা ভালো করতে পারবে এই সার্টেন টাইমের ভেতর তারা আসলে জিতবে। রাইট, স্পেন কোয়ার্টার ফাইনাল আগ পর্যন্ত একটা গোলও খায়নি এই টুর্নামেন্টে, সবগুলো ম্যাচে ক্লিন শিট। ফাইনালি তারা কোয়ার্টার ফাইনাল একটা গোল হজম করেছে বটে, বাট এখনও পর্যন্ত, যেটা রহমত ভাই বলছিলেন, একজন ডিফেন্ডার হয়ে তিনি নিশ্চয়ই তার চোখ দিয়ে আরও বেশি করে দেখেছেন স্পেনের ডিফেন্স কি দুর্দান্ত। স্পেন ফ্রান্স ম্যাচে প্রথমে একটু মাউন্ট ভাই শুনি যে আপনি কাকে সাপোর্ট করবেন আজকের ম্যাচে? দুই দলই জয়ের সম্ভাবনা আছে এবং আপনি যেটা বললেন যে ফ্রান্স খুব আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তারা প্রতিপক্ষের ভুল করা পর্যন্ত অপেক্ষা করে এবং খুব 3 থেকে 4 পাসের মধ্যে একেবারে গোল করে। আর স্পেন কিন্তু পজিশনাল ফুটবল খেলে, ছোট ছোট পাসে করে অনেকক্ষণ বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। পক্ষান্তরে কিন্তু ফ্রান্স আপনি বেশিক্ষণ বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে না, তারা পাস দিয়ে লং পাস খেলে বা খেলে। এবং তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এটা ফাইনাল খেলা, মানে ফাইনালের আগে এটাই ফাইনাল খেলা হবে। কে জিতলে খুশি হবেন আপনি? আমি মনে করি যে এমবাপে জেতা উচিত, ফ্রান্সের জেতা উচিত। রাইট, টানা তৃতীয় ফাইনালের হাতছানি তাদের সামনে। অন্যদিকে স্পেন 2010 সালে সবশেষ শিরোপা জিতেছে এবং এরপর তারা কখনোই সেমিফাইনাল পর্যন্ত আসতে পারেনি। আজকে তারা ফাইনালে এসেছে। মাউন্ট ভাই মাত্র এমবাপ্পের কথা বললেন, স্পেন ভার্সেস ফ্রান্স, বাট অফকোর্স এটা একই সাথে এমবাপ্পে ভার্সেস ইয়ামালের লড়াইও। কিভাবে দেখছেন? আমার মনে হয় যে অলরেডি এমবাপ্পে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে ফেলেছে এবং স্পেনের লামিন ইয়ামালের সেই সুযোগটা হয়নি। তো আমার মনে হয় যে এক্সপেরিয়েন্সটা আসলে বেশি এমবাপ্পের, এবং ওয়ার্ল্ড কাপের যে একটা ফিল এবং স্নায়ুচাপ থাকে সাধারণত বড় টিমের এগেনস্টে খেলার, ডেফিনেটলি তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ক্লাব লেভেলে যখন খেলে থাকে স্নায়ুচাপটা স্বাভাবিক। বাট আমার মনে হয় যে যদি আপনি অ্যাটাকিং সাইডটা দেখেন, স্পেন
আর ফ্রান্সের। তো আমার মনে হয় দুইটা জায়গাতে ফ্রান্স অ্যাটাকিং সাইড বেস্ট স্পেনের ডিফেন্ডিং সাইডটা এক্সট্রিমলি স্ট্রং Yeah, এবং সো ফার সো গুড এই ওয়ার্ল্ড কাপের থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আমার মনে হয়েছে যতগুলা টিম ছিল 48টা টিম বেসিক্যালি কোয়ার্টার ফাইনাল থেকেই ধরি 8টা টিমের ভিতর বেস্ট 4টা ডিফেন্ডার হচ্ছে স্পেনের। তো আমার মনে হয় যদি স্পেন এই স্ট্রং ডিফেন্ডিংটা ধরে রাখতে পারে তাহলে হয়তোবা ফ্রান্সকে হতাশ করবে। স্বাভাবিকভাবে দুই টিমের খেলার ধরন যেহেতু দুই রকম, আমার মনে হয় যে স্বাভাবিকভাবে যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বা যারা বলের সাথে সবসময় থাকতে চায় তারা আসলে ডিফেন্ডিং করতে চায় না বা ডিফেন্ড করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো দুই টিমের ক্যারেক্টারিস্টিক যেহেতু দুই রকম, স্পেন কিন্তু আসলে সবসময় বল পায়ে রাখতে চায় এবং বল পায়ে রেখে অপোনেন্টকে আসলে সাফোকেটেড করে দেয়। টায়ার্ড করে ফেলে, তো suffocate এটা করে ফেলে, হচ্ছে true. ফ্রান্সের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ ফ্রান্সের প্লেয়াররাও হচ্ছে চায় সবসময় বল পায়ে রাখতে। আপনার এই কথা শুনে মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ যখন শুরু হলো ফ্রান্স যেভাবে উঠছিল উড়ন্ত পারফরমেন্স, তখন একটা প্রশ্নে বারবার সামনে আসছিল এই ফ্রান্সকে কে থামাবে, এবং একটা সময় মনে হচ্ছে প্রবাবলি স্পেন ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট টু স্টপ দেম। এবং সেদিক থেকে আমরা যেটা দুই দলের আপনি খেলা নিয়ে আলাপ করছিলেন বটে, বাট স্পেনের আজকে আলাদা করে নজর থাকবে ইয়ামালের দিকে, কারণ এই ইয়ামাল গত দুটো সেমিফাইনাল, ইউরোর সেমিফাইনালে এবং নেশনস লিগের সেমিফাইনালে দুটোতেই কিন্তু স্পেন ফ্রান্সকে হারিয়েছে এবং ইয়ামালের 2 ম্যাচে 3 গোল। সো আজকের ম্যাচটা ইয়ামালের জন্য স্পেশাল, মাত্রই 19তম জন্মদিন পালন করেছেন। আপনি এমবাপ্পের কথা বললেন, বাট ইয়ামালকে নিয়ে একটু শুনতে চাই। হ্যাঁ, ইয়ামাল তো অবশ্যই আপনি যেটা বললেন খুবই প্রথম বিশ্বকাপ, অনেক বয়স কম, তার সামনে অনেক সুযোগ আছে, তার কিন্তু হারানোর কিছু নাই, সে সর্বোচ্চ উজাড় করে খেলবে এবং সে যদি জিতে যায় তাহলে তার অর্জন হবে। এবং এই বিশ্বকাপের অন্যতম আবিষ্কার এই ইয়ামাল এবং তার এটা যে মিডফিল্ড যারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তারাই কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছে। আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে এই মিডফিল্ড যারা করতে পারবে, মানে স্ট্রাইকারদের কাছে যারা বল যোগান বেশি দিতে পারবে তারাই হচ্ছে করবে। এবং আমি মনে করি আজকের ইয়ামাল আজকে রাতে অবশ্যই আমি মনে করি ভালো খেলবে এবং তার যে উত্তরোত্তর এবং হবে, কারণ সে তারকা। এবং তবে একটা জিনিস কি জানেন, এই বিশ্বকাপে আগে যেমন আমরা এক একটা দলকে যেমন মেসি আছে, এমবাপ্পে আছে, আমরা তারকারা আছেন, কিন্তু টিম হিসাবে বেশি কাজ করছে মনে হয় এই বিশ্বকাপটাতে। মানে কারোর একক ব্যক্তিগত নৈপুণ্যে কিন্তু দলগুলো জিতছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ামাল, এমবাপ্পে যাই বলেন, দলগত পারফরমেন্স না হলে কারো ব্যক্তিগত ভাবে একটা দলকে জিতে দেওয়া সম্ভব হবে না। নিশ্চয়ই, একদমই তাই। এবং আমরা বারবারই মিডফিল্ডের কথা বলছি এবং সেখানে স্পেন দলগতভাবেই খেলছে এবং বাকি সবগুলো দলকে এর মধ্যে সাফোকেট করেছে। পেদ্রি, রদ্রি, ড্যানি অলমো। গত ম্যাচে যদিও পেদ্রি স্টার্ট করেননি, ফ্যাবিয়ান রুইসকে দিয়ে স্টার্ট করিয়েছে। আচ্ছা, এই ম্যাচের আগে কোচের প্রেস কনফারেন্স দেখছিলাম, দে লা ফুয়েন্তে বলেছেন যে তারা আজকে এই ম্যাচে ডিফারেন্ট ফুটবল খেলবে। মানে তারা যে প্রথাগত আমরা যেরকম ভাবছি স্পেন মানে তিকি টাকা, কিন্তু তারা এই ম্যাচে বলছে সম্ভবত যেটা কোচের যে তারা আসলে উল্টো প্রেস করতে চায় ফ্রান্সকে। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ লামিন ইয়ামালের বেস্ট পারফরমেন্সটা দেখতে পাইনি। একদমই তাই। লামিন ইয়ামালের বেস্ট পারফরমেন্সটা সামনে আসতে যাচ্ছে। সো লেটস সি, ওয়ার্ল্ড সব দেখতে চাই, ওয়ার্ল্ডের মানুষ দেখতে চাই আসলে লামিন ইয়ামালের বেস্ট পারফরমেন্স। পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোল, তার কোনো অ্যাসিস্ট নেই। এক্স্যাক্টলি, চান্সেস ক্রিয়েট হয়েছে অনেক, বাট আনফরচুনেটলি গোল করতে পারে নাই। সেদিক থেকে আমার মনে হয় যে ফ্রান্সের অ্যাটাকার্সরা এগিয়ে আছে, যে যতগুলাই চান্সেস ক্রিয়েট করেছে সেটা কনভার্ট করতে পেরেছে। এবং যেহেতু মিডফিল্ডের কথা আসলো, আমার মনে হয় মিডফিল্ড, ফ্রান্সের মিডফিল্ড থেকে স্পেনের মিডফিল্ড মানে গোছানো বেশি অনেক। কারণ যদি বলেন রড্রি, পেদ্রি এবং লাস্ট ম্যাচে ফাবিয়ান রুইস খেলেছে এবং পেদ্রি খেলে নেয়, অলমো অ্যাটাকিং মিডফিল্ডার খেলে। সো আমার মনে হয় যে যখন ফ্রান্স অ্যাটাকিং ফুটবলে যায় বা অ্যাটাকে যায়, তখন হচ্ছে আপনার কি বলে মিডফিল্ডটা অর্গানাইজ খুব কম থাকে। কাউন্টার অ্যাটাকে ফেস করতে হতে পারে গোল কনসিড করার মতো কোনো বিষয়। বাট আপনি যদি স্পেনের মিডফিল্ডটা দেখেন, স্বাভাবিকভাবে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, কুকুরেলা এবং পোরো, ওরা কিন্তু ওরাই আসলে কাজটা করে, উইং এর কাজ করে, খুব অ্যাটাকিং মাইন্ডে উঠছে নামছে, মিডফিল্ডের অতটা প্রেসার পড়ে না। সেই মুহূর্তে রদ্রি আসলে এই জোনগুলা কভার করে। এক্স্যাক্টলি, রদ্রি যদি এক সাইডে চলে যায়, পেদ্রি চলে আসে হোল্ডিং মিডফিল্ডে। সো আমার মনে হয় আসলে স্পেনকে ট্রানজিশনে বিট করা ফ্রান্সের জন্য খুবই সাফোকেটিং হবে এবং হতাশাজনক হতে পারে যদি এই পারফরমেন্সটা ধারাবাহিকতাটা রাখতে পারে। অলরাইট, একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে মনে হচ্ছে। আর মাত্র কয়েক
মানে কয়েক ঘন্টাই তো, তাই না, ঘড়ি ধরে, মানে আমাদের ফিফা আওয়ার যেরকম চলছে সেই খেলার আওয়ারও কিন্তু কমে আসছে। তো তাই আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে একটু পরে ফিরছি। আচ্ছা, যেহেতু ডিপ্লোম্যাটিক আসলে স্পোর্টস ডিপ্লোম্যাসি এখন নিয়ে এই গভর্নমেন্টও অনেক চেষ্টা করছে, কাজ করছে নানান রকম, ফুটবলে আসলে আমাদের ডিপ্লোম্যাসির অনেক অপরচুনিটি আছে, স্পেশালি ফুটবল প্লেয়িং কান্ট্রিগুলোর কাছ থেকে। আমরা বোধহয়, আপনি ব্রাজিলে গিয়েছিলেন, একটু বলবেন যে আসলে আমরা ফুটবলে আমাদের ঠিক কোন জায়গাটা আমাদের মেইন প্রবলেম, আমরা কেন ভালো করতে পারছি না? 17 কোটির দেশ, যেখানে 1.5 লাখের দেশেরকে আমরা এবার বিশ্বকাপ খেলতে দেখলাম। এটা হচ্ছে কি কেন করতে পারছি না, এটা হচ্ছে প্রথমত পরিকল্পনার অভাব, আর হচ্ছে সদিচ্ছার অভাব, এর বাইরে আর কিচ্ছু নাই। আমি ব্রাজিলে গিয়েছি, ফ্রান্সে গিয়েছি, আমি জার্মানি গিয়েছি, আমি ইউরোপের ইটালি গিয়েছি, আমি ইউএসএ গিয়েছি, লন্ডন গিয়েছি, ইভেন আমি নেপালে যখন গিয়েছি, ওদের ফুটবল আসলে কি, ওই ব্রাজিলে একটা কথা আছে, আমি যখন গিয়েছি আমি একজন জিজ্ঞেস করলাম, বলো এখানে বাচ্চারা হাঁটা শেখার আগে ফুটবলে লাথি মারা শেখে। না, ওদের দেশে বাচ্চা হলো নাকি গিফটই দেওয়া হয় ফুটবল। তো আমি দেখেছি ওখানে রিও ডি জেনিরোতে বা সাও পাওলোতে বা ব্রাসিলিয়াতে, আমি মানে সমুদ্রের ধারে ফুটবল, মানে আপনি যেখানে দেখবেন ওদের পুরো জীবন, তো খুবই জীবন আসারটা একটা ফুটবলের মতো। তো আপনাকে এই কালচার যদি গড়ে না তুলতে পারেন, এবং সবচেয়ে বড় হচ্ছে আপনাদের প্লেয়ারদের এবং ফুটবলের যে অবকাঠামো সুযোগ সুবিধা, এটা যদি না দেন, আপনি ফুটবল উঠে আসবে কোথা থেকে? আপনার একটা মাঠ নেই, একটা মাঠ নিয়ে অনেকের কাড়াকাড়ি, ফুটবলের মাঠ নিয়ে যদি আপনার মাঠের নিশ্চয়তা না থাকে, আপনার লিগ হবে কিনা সেই নিশ্চয়তা না থাকে, আপনার সামান্য সুযোগ সুবিধা যদি না থাকে, তাহলে কেপ ভার্দের মতো একটা দল এত ভালো পারফরমেন্স করলো, কত লাখ মানুষ আছে সেখানে। রাইট। আমরা একটু, রহমত ভাই, এই প্রসঙ্গে আপনি যদি কিছু যোগ করতে চান। আমি আসলে ভাইয়ের সাথে একমত। যদি আসলে ফুটবলের অবকাঠামোগত উন্নতি না হয়, ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা আসলে ডিফিকাল্ট। বিশেষ করে কিছু জিনিস, ফ্যাসিলিটিস তো অফকোর্স, বাট আমার মনে হয় যে গ্রাসরুটটা স্ট্রং করা, গ্রাসরুটের প্লেয়ারদেরকে বেশি আনা, গ্রাসরুটের প্লেয়ারদেরকে, এবং ন্যাশনাল টিমের পাইপলাইনগুলা স্ট্রং করা। লাইক এখন কেউ 16 খেলেছে, সে জানি হারিয়ে না যায়। 16 খেলেছে, সে 17-এর জন্য রেডি হবে। যে 18 খেলেছে, সে 19-এর জন্য রেডি হবে। যে 20 খেলেছে, সে 23-র জন্য রেডি হবে। সো আমাদের আসলে সাধারণত হয় কি, আমাদের ম্যাক্সিমামই যারা প্লেয়ার আছে, তাদের পারিবারিক অবস্থাটা আসলে অত ভালো থাকে না, খুবই স্ট্রাগল করে খেলাধুলা করতে হয়, এবং সেই মানে সামঞ্জস্য করেই আসলে মাঠে যেতে হয়, এবং মাঠে যাওয়ার পরে প্র্যাকটিস করার পরে খাওয়াও অনেক সময় জুটে না। সো আমার মনে হয় যদি এই টিমগুলোকে ধরে রাখা হয় এবং পাইপলাইনগুলো স্ট্রং করা হয় এবং গ্রাসরুটটা যদি স্ট্রং করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমাদের মাঠের ফ্যাসিলিটিসগুলো বাড়ানো হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের টিম আলহামদুলিল্লাহ ভালো করতেছে, আমরা সামনে আরও ভালো করতে পারবো। নিশ্চয়ই। এবং এক্ষেত্রে বোধহয় একটা ভালো এক্সাম্পল হতে পারে মেয়েদের ফুটবল, তাদেরকে কিন্তু অনেকটাই করা হয় এরকম। ডেফিনেটলি মেয়েদেরকে পুরো বছরের জন্য আসলে রেখে প্র্যাকটিস করানো, আবাসিক ক্যাম্প, এবং অ্যাট লিস্ট ওই টেনশনগুলো আপনি যেটা বললেন, নিউট্রিশন এন্ড আদার্স বিষয়গুলো দেখা হয়। সো আমার মনে হয় মেয়েদের ফুটবল না, এটা মানে ছেলে বলেন মেয়ে বলেন সব ফুটবল। উনি যেটা বলছিলেন যে বয়সভিত্তিক টুর্নামেন্ট বা বয়সভিত্তিক যে মানে ফুটবলের দিকে বেশি নজর দেওয়া উচিত, তাহলে আপনার পাইপলাইনে অটোমেটিক্যালি আসবে। আপনি স্কুল থেকে যদি বাচ্চা তুলে নিয়ে আসতে পারেন, তাদেরকে পরিচর্যা না করেন, তাহলে আপনি হঠাৎ করে একটা করলেন, একটা ছেলেকে সরাসরি জাতীয় দলে ঢোকালেন। নিশ্চয়ই, যেরকম আমরা জানি যে এখন নতুন কোটির একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা একটু সেমিফাইনালে আমরা ফেরত যাই। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ আছে কালকে, সেটা নিয়ে আমরা কথা বলবো পরে। স্পেন এবং ফ্রান্সের যে ম্যাচটা, এটা কি কোনোভাবে রহমত ভাই আপনার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি অ্যানাদার লাইক এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা? এটা বলতে পারেন কাইন্ড অফ, কারণ হচ্ছে স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ারই বার্সেলোনা, একদম। আর আপনি বার্সেলোনার খেলা যদি দেখে থাকেন এবং স্পেনের খেলা অলমোস্ট সিমিলার। আমার মনে হয় যে এই টিকি টাকা শব্দটা আসছেই বার্সেলোনা থেকে, এবং বার্সেলোনা বিলংস করে স্পেনের। সো আমার মনে হয় যে দুই টিম আর ইকুয়াল, মানে দুইটা টিমই ইকুয়াল। আবার অপরদিকে ফ্রান্সের ডেম্বেলে কিন্তু বার্সেলোনাতে খেলে। সো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি অপোনেন্ট টিমের ইনসাইট জানতে পারেন, তাহলে তাদেরকে বিট করা সোজা হয়। যেহেতু বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ার স্পেনের হয়ে খেলে এবং স্ট্যাটিস্টিক প্রায় সিমিলার, এবং তাদের ট্যাকটিক্যাল বিষয়গুলোও প্রায় সিমিলার, খেলার ধরনও সিমিলার। সো আমার মনে হয় যে এখানে একটা বাধা দিতে পারে ডেম্বেলে, কারণ তাদের ইনসাইটটা ডেম্বেলে কিছুটা জানে এবং কিভাবে খেলে সেটাও সে জানে।
তো আমার মনে হয় যে এখানে শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে স্পেসিফিক আনার থেকে আমার মনে হয় বার্সেলোনার সাথে ফ্রান্সের খেলা হবে। রাইট, সো ডেম্বেলে আসলে একটা লম্বা সময় বার্সায় কাটিয়েছেন, এখন তিনি পিএসজিতে আছেন, বাট স্টিল বার্সেলোনার তিনি ইনস অ্যান্ড আউটসগুলো জানেন। মাউন্ট ভাই একটা ভালো পয়েন্ট এনেছেন যে ফুটবল আসলে এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপটা কোচদেরও খেলা। আমরা যদি কোচে নজর দিই, দিদিয়ার দেশাম ইজ এ লেজেন্ডারি কোচ। তিনি 98 বিশ্বকাপ তুলেছেন অ্যাজ আ ক্যাপ্টেন, দলকে বিশ্বকাপ জিতিয়েছেন 18-তে অ্যাজ আ কোচ, এবং আবারও তিনি আরেকটা ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে। দিদিয়ার দেশাম প্রবাবলি এই বিশ্বকাপের পরে তিনি আর থাকবেন না, এবং সেখানে জিদানের কথা শোনা যাচ্ছে। সো ফ্রান্স যেভাবে এগোচ্ছে, এবং এটার অবশ্যই দিদিয়ার দেশামের একটা বড় ক্রেডিট এই সময়টাই। না, নিশ্চয়ই। দেখেন এই ফুটবলে হয়েছে কি, ওই যেটা ওই যে বললেন শুরুটা কনফার্মেশন হলো, এটা বড় কথা নয়, দিন শেষে মাঠে আপনি কি করছেন। আমি দেখেছি, এটা আমার খেলা দেখে মনে হয়েছে যে কোচরা প্রতিনিয়তই খেলার কৌশল বদল করছেন। যখনই হচ্ছেন, আপনি দেখেন ব্রাজিল যে ম্যাচটা নরওয়ের কাছে হারলো, নেইমারকে কিন্তু উনি অনেকদিন ধরে জাতীয় দলে ছিলেন না, যার কারণে হয়তো এটা হতে পারে উনি অনেক পরে নামিয়েছেন। এটা নিশ্চয় তার একটা কৌশলের অংশ আছে, কারণ কোচদের ভূমিকা আমরা মানে খুব দৃশ্যমান দেখতে পাচ্ছি। এবং এতে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোচদের স্ট্র্যাটেজির আমি চাইবো সে তার ক্যারিয়ারটা মানে একেবারে বিশ্বকাপ জিতেই শেষ, বিশ্বকাপ জিতে দিয়ে একেবারে তার এতে ইতিহাসের পাতায় লিখে রাখতে চাইবেন। তার অপোনেন্ট যিনি দে লা ফুয়েন্তে, এই কোচ কিন্তু স্পেনের আন্ডার 19, 20, 23 হয়ে ন্যাশনাল টিমে এসেছেন, এবং সে কি মনে হয় যেটা অনেকটা 2010-এর ভিসেন্তে দেল বস্কের স্পেনকে তিনি বোধহয় ওরকমই একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি কি স্পেনের। আসলে হয় কি, আপনি একটা প্লেয়ারকে যখন অনেক সময় ধরে পাচ্ছেন, তখন তার ইনসাইড এবং আউটসাইড দুইটা জিনিসই আপনি ভালোভাবে বুঝতেছেন। এবং আপনি যদি বলেন যে ফ্রান্সের বিষয়টা, ফ্রান্সের এমন অনেক ইনসিডেন্ট আছে যেগুলো আসলে কোচ এবং প্লেয়ারদের ভিতর, এবং একে অপরকে রেসপেক্ট যে রকমের করে এবং টাফ সময়ে একে অপরকে কিভাবে সাপোর্ট করতে হয় সেটাও আমরা দেখতে পেরেছি। সো আমার মনে হয় যে কোচ একটা ফ্যাক্ট একটা বড় স্টেজে, এবং কোচিং পয়েন্টটা আসলে একটা টিমের খেলার ধরন চেঞ্জ করে দিতে পারে, এবং একটা চেঞ্জেস একটা টিমের রেজাল্টকে চেঞ্জ করে দিতে পারে। সো আমার মনে হয় যে কোচিং রুলটা ভেরি ইম্পর্টেন্ট। যারা আসলে যে কোচ 90 মিনিটস অথবা 120 মিনিটসের ভিতর ভালো ডিসিশনগুলো নিতে পারবে, ডেফিনেটলি প্লেয়াররা সেটা ফলো করবে। রাইট, স্পেশালি সাবের ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট এবার ওয়ার্ল্ড কাপে, কারণ প্রচণ্ড হিউমিডিটি, গরম, সেখানে প্লেয়ারদের ফ্রেশ রাখার একটা দায়িত্ব থাকে কোচদেরও। অলরাইট, আমরা কথা বলছি সেমিফাইনাল, যেটার কিছুক্ষণ পরেই শুরু হবে বিটিভিতে, আপনারা দেখবেন। সেই ম্যাচ ঘিরেই চলছে বিটিভির ফিফা আওয়ার। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। সবাইকে স্বাগত আরও একবার ফিফা আওয়ারে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির, এবং আমার সঙ্গে আছেন জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া, এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং খেলার জগতের মানুষই বলতে হবে, খেলা পাগল আরিফুজ্জামান। খেলা পাগল বলতে পারেন। স্বাগত জানাচ্ছি দুজনকেই। আমরা কথা বলছি স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচ নিয়ে। একটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেমিফাইনালের মঞ্চ বিশ্বকাপের, অফকোর্স এর চেয়ে বড় মঞ্চ তার হয় না দুটো দলের, কিন্তু একটু পেছনে যদি আমরা ফিরি, গত 2 বছরে দুবার এই দুটো দল সেমিফাইনালের মঞ্চে দেখা হয়েছে। ইউরোতে স্পেন হারিয়েছে, একই রেজাল্ট হয়েছে। নেশনস লিগের দ্যাট ওয়াজ আ থ্রিলার, 9 গোল থ্রিলার, এবং সেটাও 5-4 গোলে জিতেছে স্পেন। এইটা কি নিশ্চয়ই কোনো না কোনোভাবে মানসিকভাবে তো এগিয়ে রাখবে স্পেনকে? ডেফিনেটলি এটা এগিয়ে রাখবে, এবং এই আমাল কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিল, এবং প্রেস কনফারেন্সে এসে সে বলেছে যে জাস্ট বাচ্চা সুলভ একটা কথা না, আমরা জিতবো, আমরা জিতে আসি, আমি বার্থডের গিফট নেই নাই, আমি ফাইনালে গেলে এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে এক দিক থেকে কোচ লামিন ইয়ামালকে বলতেছে যে ওর বেস্ট পারফরমেন্সটা সবাই ওয়ার্ল্ড দেখবে, এবং ইয়ামাল বলতেছে যে আমার বার্থডে গিফটটা হবে ওদেরকে হারিয়ে। সো এটা আসলে একদিক থেকে যেরকম মোটিভেট করে প্লেয়ারদেরকে, প্লেয়ারদের সাইকোলজি বুস্ট আপ করে, অন্যদিকে অপোনেন্ট টিমকেও রেসপেক্ট করাটা জরুরি। এটা আবার অপর দিকেও যেতে পারে যে ইগোতে লাগতে পারে প্লেয়ারদের, স্বাভাবিকভাবে যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ডেফিনেটলি তারা সেটা শো করবে না, পাবলিকালি শো করবে না, কিন্তু সেটা মাঠে প্রমাণ করবে। যদি কথা অনুযায়ী যাই, স্পেন যদি তাদের বেস্ট পারফরমেন্সটা করতে পারে এবং সেটা যদি রিপিট হয় বিগত 2 ম্যাচের মতো, তাহলে বেস্ট স্পেন চলে যাবে ফাইনালে। বাট আমার মনে হয় যে এটা বলাটা যতটা সোজা,
মাঠে পারফর্ম করে উইন করে নেওয়াটা ততটাই কঠিন। আমরা যদি একটু বিশ্বকাপে দু দলের মুখোমুখি দেখি, একবারই দেখা হয়েছিল 2006 বিশ্বকাপে, সেবার কিন্তু জিদানের ফ্রান্স 3-1 গোলে জিতেছিল এগেনস্ট স্পেন। আমরা একেবারে এই আলোচনাটা আমরা এখানে শেষ করব প্রেডিকশন দিয়ে। আপনার কাছে শুনতে চাই স্পেন ফ্রান্স ম্যাচের ফলাফল কেমন হতে পারে বলে মনে করছেন? না, তার আগে ছোট্ট একটু বলি ইয়ামালের বিষয়টা। জি, sure. উনি এই যে মাইন্ড গেম, কথার গেম যেটা চলে, এটা কিন্তু এটা হয়, যেমন বলে আমার সব সেরা পারফরমেন্সে, দিন শেষে মাঠে যে পারফরমেন্স করতে পারবে সেটাই বিষয়। আর আমি যেটা মনে করি যে 2-1 গোলে ফ্রান্স জিতে যাবে বলে আমি মনে করছি। অলরাইট, রহমত ভাই আপনার প্রেডিকশন এই ম্যাচের? না, আমি আসলে গতদিন এটা নিয়ে কথা হচ্ছিল এবং গতদিন সেম প্রেডিকশনটা আমিও দিয়েছি যে Okay. যদিও আমার দুইটাই পছন্দের টিম, জি। বাট আমি এগিয়ে রাখবো ফ্রান্সকে, 2-1 হয়তোবা জিততে পারে। অলরাইট, আমরা প্রেডিকশন পেয়ে গেলাম। কিন্তু এবারে একটু নজর দিতে চাই বিগ ম্যাচ, আরেকটা বিগ ম্যাচ, যেটা বললাম ম্যাচের চেয়ে যুদ্ধই বেশি, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। এবং আমি শিওর এই ম্যাচের এই দুজন একই দলকে সাপোর্ট করবেন, রাইট? ইংল্যান্ড না আর্জেন্টিনা, বলেন সত্যি করে। না, আমরা সাপোর্ট করব ডেফিনেটলি ভাই, এবং আমি যেই জিতুক না কেন, যে বেস্ট পারফর্মার তাকে আমরা সাপোর্ট করব। এই সমস্ত কথাবার্তা নিশ্চয়ই টক শোতে বসছেন জন্য বলছেন, এনতে বের হওয়ার পর আমি আবার Not জিজ্ঞেস at all. করবো। এটা আপনার কাছ থেকে শুনি ভাই। না, ওই যে যেটা বললেন ওটা হচ্ছে বিষয়। তবে আমি যেটা মনে করি যে আর্জেন্টিনা, আপনি ইংল্যান্ড যে ম্যাচের কথা বললেন, এটা কিন্তু ইতিহাসেরও মানে একটা একদম, বিষয় আছে, সেই বিষয়টাও কিন্তু কাজ করবে এখানে। কারণ আপনি দেখেন বেকহামে লাল কার্ড পাওয়া বা হ্যান্ড অফ গড, মানে হাত দিয়ে গোল করার এই বিষয়গুলো কিন্তু আছে, সেইগুলোকে সামনে রেখে এই ম্যাচটা হবে। এবং আমি মনে করি যে ইংল্যান্ড বা আর্জেন্টিনা দু দলেরই জয়ের সম্ভাবনা আছে। এখনই আমি বলতে পারছি না যে কোন দল জিতবে আসলে, কারণ ইজিপ্ট ম্যাচের কথা বলতেছিলাম, সেইখানে কিন্তু আমি মেসির পারফরমেন্সটা ঠিক ওইভাবে পাইনি। এই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে যদি ইংল্যান্ড মিডফিল্ডে মেসিকে বল দেয়া থেকে বিরত রাখতে পারে বা মিডফিল্ডটাকে নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে কিন্তু ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা আছে। রাইট, সো মেসি একটা বড় ফ্যাক্টর হবে। অবশ্যই মেসি বড় ফ্যাক্টর। শুনেন, মেসির বয়স বাড়লেও তার মস্তিষ্ক, তার এগুলো তো কাজ করছে, তো সুতরাং আরো ক্ষুরধার করেছে। এবং মেসি তো মেসি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু মেসিকে যদি আটকাতে পারে, তার গতিকে যদি ইংল্যান্ড নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু ফলাফল হতে পারে। তবে আমার মনে হয় ইংল্যান্ডের অফকোর্স ডিফেন্সে তো একটু টেনশন থাকলেও দুর্দান্ত পারফর্ম করেছেন তাদের দুই ফরওয়ার্ড। নাম্বার 9 হ্যারি কেন তো 6টা গোল করে ফেলেছেন এই বিশ্বকাপে, কিন্তু নজর কেড়েছেন জুড বেলিংহাম, যাকে মনে করা হচ্ছে ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথে রয়েছেন। নাম্বার 10, আমরা একটা প্রপার নাম্বার 10 দেখছি এবার ওয়ার্ল্ড কাপে। ডেফিনেটলি একটা অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে 6 গোল করা, ইটস হিউজ। আর আমার মনে হয় যে কোচিং স্টাফ জুড বেলিংহামকে এমনভাবে ইউজ করতেছে, হ্যারি কেন এবং জুড বেলিংহামের কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে এবং তারা সুইচ পজিশনটা খুব ভালো করতেছে। তবে মজার ব্যাপার হলো ব্রিটিশ মিডিয়ায় কিন্তু এই কোচ টমাস টুকেলের সাথে জুড বেলিংহামের একটু অম্লমধুর সম্পর্কের কথা শোনা যাচ্ছে। ডেফিনেটলি কোচ বলেছে এখন পর্যন্ত আমি আমার টিমের বেস্ট পারফরম্যান্সটা পাইনি, এবং জুড বেলিংহাম বলেছে যে কি করবে, তারা অপোনেন্টকে আটকাচ্ছে প্লেয়ার। কোচের মন্তব্য দিয়েছে। সো এটা স্বাভাবিকভাবেই কোচ প্লেয়ার কিছু থাকতেই পারে দ্বন্দ্ব, বাট আমার মনে হয় দিন শেষে মাঠে পারফর্ম করা এবং কোচের ডিসিশনের উপর রেসপেক্ট রাখা, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাম্য। নিশ্চয়ই। বাট আমার মনে হয় এই ম্যাচটা একটা টাফ ম্যাচ হবে, সেম অ্যাজ দি আদার ম্যাচ। আমার মনে হয় এই ম্যাচটাতে ট্রানজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি আর্জেন্টিনার ম্যাচগুলো দেখে থাকেন, নকআউট স্টেজে এসে, যদিও গ্রুপের স্টেজে 3টা ম্যাচই উইন হয়েছে, বাট নকআউট স্টেজে এসে কাবো ভার্দের সাথে 3-2, ইজিপ্টের সাথে 3-2 এবং সুইজারল্যান্ডের সাথে যদিও 3-1 দেখতে পাচ্ছি, বাট আর্জেন্টিনা স্ট্রাগল করেছে খুব খারাপভাবে। 9 মিনিটে আর্জেন্টিনা গোল করেছে সুইজারল্যান্ডের এগেইনস্টে। 9 মিনিট থেকে আপনি ফার্স্ট হাফ শেষ হওয়া পর্যন্ত আপনি আর্জেন্টিনাকে খুঁজে পাবেন না। রেড কার্ড পর্যন্ত আসলে আর্জেন্টিনা একেবারে ম্যাচে ছিল। মানে এই সময়টাতে আর্জেন্টিনাকে পুরাটাই মানে দেখা যায়নি, জাস্ট মনে হয়েছে তারা হাইড করছে এবং তারা গোল দিতে চাচ্ছে না। রেড কার্ড খাওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনা মানে ম্যাচ সুইজারল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল আসলে, পুরোটা সুইজারল্যান্ডের নিয়ন্ত্রণে, এবং সুইজারল্যান্ড যদি গোল কনভার্ট করতে পারতো তাহলে এগিয়েও যেতে পারতো এবং রেজাল্টের চেঞ্জেসও আসতে পারতো। বাট আমার মনে হয় যে আর্জেন্টিনা টিম যত সময় যায়, যত সময় যেতে থাকে ম্যাচে, তাদের বেস্টটা বের করে আনতে তারা তাদের বেস্টটা বের স্টিল আমার মনে হয় এই 3টা ম্যাচের পারফরম্যান্স নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য চিন্তার হবে। অবশ্যই চিন্তার কারণ হচ্ছে যদি সুইজারল্যান্ডের পারফরমেন্সের মতোই পারফরমেন্স করে তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য
আমি হ্যাঁ, মনে আর করি যে আরেকটা দুঃসংবাদ কথা আছে। আপনাদের খুব ভালো লাগবে শুনতে, যেটা আপনারা বলছেন এবার যে আর্জেন্টিনা এই প্রথমবারের মতো র্যাঙ্কিং এর টপ 10 এর একটা দলের সঙ্গে খেলতে যাচ্ছে এখন পর্যন্ত। এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট তাদের অবভিয়াস। তো আমি মনে করি যে আর্জেন্টিনা যে পারফরমেন্স করছে বা সুইজারল্যান্ড লাস্ট পারফরমেন্স, এই পারফরমেন্সে কিন্তু জয়টা কঠিন হবে এবং সেই ক্ষেত্রে মেসি বা ফার্নান্দেস বা মার্টিনেজ এদেরকে সম্মিলিতভাবে যদি তারা পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু এর জন্য খবর আছে। রাইট, খবর আছে, অলরাইট। বাট স্টিল আমরা আসলে দুটো সেমিফাইনাল উপভোগ করতে চাই। দারুণ হাই ভোল্টেজ দুটি ম্যাচ অপেক্ষায়, অনেক অনেক সমীকরণ আলোচনা তো থাকবেই। তো দিন শেষে আমাদের টিভির পর্দায় চোখ রাখতে হবে এবং বিটিভিতে চোখ রাখতে হবে, কারণ সেখানে সরাসরি খেলা দেখানো কিন্তু হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, এবং সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের ফিফা আওয়ারে। যেরকমটি বলছিলাম, অবশ্যই খেলা দেখবেন বিটিভিতে, বিটিভির সাথেই থাকবেন, এবং আমাদের ফিফা আওয়ার নিয়ে আমরা আবারও ফিরবো খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।